2019-20 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কঠিন যুদ্ধে যারা তোমরা সফলতার সাথে অতিক্রম করতে পেরেছো তাদের সবাইকে বুয়েটেক পরিবার থেকে শুভকামনা এবং শুভেচ্ছা। আজকে বুয়েটেক পরিবারেরই আমার কিছু শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ম্যাথ আলিগেট ভালো করেছে, তাদের সাথে আমরা কিছু আলাপ আলোচনা করবো। প্রথমেই সবাইকে আমার শুভেচ্ছা, বুয়েটেক পরিবার থেকে তোদের সবাইকে শুভেচ্ছা। তো তোরা কেমন আছিস সবাই? হ্যাঁ, তো আমরা এখন ওদের একটু পরিস্থিতি পর্বটা জেনে নিই এবং কোথায় কোথায় ওরা ম্যাথ আলিগে আসছে, সাথে ওদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো, প্রিপারেশন নিচ্ছে কেমন করে বা এখন দিনকাল কেমন চলছে সেই সব বিষয় নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ দিবা, তোর পরিচয় পর্বটা শেয়ার নেই। আমি দিবা চৌধুরী, চট্টগ্রাম কলেজ, আর মেধাক্রম হচ্ছে চুয়েটে 163, বুয়েট 381 আর ঢাকা ভার্সিটি 104। আমি যে ব্যাপারে জানা মেধা তালিকা হচ্ছে বুয়েট 506, চুয়েট 74, বুয়েট 84 আর বুয়েট হচ্ছে 490। আমি চট্টগ্রাম কলেজ থেকে এসএসসি করেছি। আমি মহিবুল আলম মাহি, আমার বুয়েট পজিশন 657, ঢাকা ইউনিভার্সিটি 240, চুয়েট 98, সাস্ট 199, আইইউটি 477, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিট 149 আর মেডিকেল আসছিল কুমিল্লা মেডিকেল আসছিল। আমি প্রীতম নিশান্তি, আমি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমি বুয়েটে 367তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 279, চুয়েটে 89তম আর বুয়েটে 452। আমি অরিন চৌধুরী, আমি মহসিন কলেজ থেকে। আমার বুয়েটের পজিশন হচ্ছে 384, আর্কিটেক্টে নবম, চুয়েটের পজিশন 45 অ্যান্ড আর্কিটেক্ট পজিশন সেকেন্ড, সাস্ট পজিশন 15, আর্কিটেক্ট পজিশন ফার্স্ট, আর জাহাঙ্গীর ইউনিভার্সিটি 625, ইউ 260, জগন্নাথ ভার্সিটি 71, কুয়েট 136, বুয়েট হচ্ছে 49। আচ্ছা, আমি আমার পজিশনগুলো কি ভালো লাগবে? যে তোদের এত পজিশন শুনে আসলে খুশি লাগতেছে ব্যাপারগুলো। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি মনে আছে, আমি খুব কম পরীক্ষা দিয়েছিলাম, কয়েকটা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, বুয়েট আর হচ্ছে ঢাকা ভার্সিটি, যার কারণে পজিশন মনে থাকাটা স্বাভাবিক। তো যাই হোক, এগুলো পরে পজিশনের দৌড়ে তোদের থেকে পিছিয়ে আসছি, তো এই জন্য পজিশনে এখন হচ্ছে। তো আসলে আমি পরীক্ষা দিয়েছি 6 থেকে 7 বছর আগে, তো তখনকার প্রিপারেশনের ব্যবসা করার এখন একই না, এখন দিন দিন করে দিতে পারছি। যেটা বিষয় আসলে এই একটা ভিডিও মানে একটা ডকুমেন্টারি করার পেছনে কিছু কারণ থাকে, যে তোদের পরের ব্যাচটা তোদের থেকে কিছু জানবে, এই জন্য আজকে বলছে না। আমরা দেখবো যে আমাদের পরীক্ষার প্রিপারেশনগুলো কে কেমন নিচ্ছে, এক একজন এক একভাবে নিচ্ছে। তোদের প্রকৃত প্রিপারেশন করার পরে একটু বলতে পারিস। দিবা, শুরু কর, পরীক্ষার জন্য প্রিপারেশনটা কেমন নিচ্ছে? পরীক্ষার জন্য আসলে কিছু প্রিপারেশন তো এইচএসসি পরীক্ষার সাথেই হয়েছে, আর এইচএসসি পরীক্ষায় একটা বড় অংশের প্রিপারেশন হয়েছে। তবে পরে যখন অ্যাডমিশনের জন্য সবার ফার্স্টে আসলে এইচএসসি শেষ আসার সাথে কোচিং করতে হবে, তো ওইটাই কোচিংয়ের সাথে পরীক্ষা প্লাস অনেক কিছু থাকে, ওটার সাথে প্রিপারেশন নিতে হয়। আর সিস্টেমেটিকলি করতে হয় অবশ্যই, যে কোনটা আমি ভালো পারি কোনটা খারাপ পারি ওটা ভালো করে চিনি করতে হয়। আর কোচিংয়ের সাথে আসলে কোচিংয়ের পরীক্ষাগুলো যদি সিরিয়াসলি দেওয়া হয়, ওখান থেকে আসলে সিরিয়াসলি কম্পিটিশন এর জন্য ওটার জন্য রেডি হওয়া যায়, আর কম্পিটিটিভ মুডটা ওখানে ক্রিয়েট হয়ে যায়। একটা গাইডলাইন স্ট্রিক্টলি ফলো করা উচিত। হ্যাঁ, একটা গাইডলাইন অবশ্যই কোচিংয়ে রেগুলার ক্লাস হয়, ওখানে ভ্যালিড দিবা, আমার প্রিপারেশনটাও মেইনলি এইচএসসি সাথে কিছুটা নিয়ে করতে হয়। আসলে অনেকেই করে যেটা হচ্ছে, অনেকেই বসে থাকে যে এইচএসসি পরে আমি যে টাইমটা পাবো সেই টাইমেই হয়তো আমি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবো, কিন্তু বাস্তবতা হচ্ছে এইচএসসির পরে আসলে নতুন করে পড়ার টাইম পাওয়া যায় না। সো যখন এইচএসসি প্রিপারেশন নিব, তখন যদি আমার সামনে এমন কোনো প্রবলেম বা এমন কোনো পড়াশোনা চলে আসে যে আমার মনে হচ্ছে এটা এইচএসসিতে লাগবে না, কিন্তু সেটা অ্যাডমিশনের জন্য লাগবে, সেটা কখনো অবহেলা করতে হয় না। এইচএসসির আগেই সেটাকে কিছুটা বুঝে নিতে হয়, যাতে এই অ্যাডমিশনের 3 মাস টাইমটা যাতে আমি কিছুটা রিভিশনের মধ্যে থাকতে পারি। আর অবশ্যই পড়ালেখা রেগুলার করতে হবে, যে কখনোই খুব বেশি রেগুলার হওয়া যাবে না। কখন যদি হয়েও যায় রেগুলার, তাহলে পরে সময়টা বেশি পড়ে সেটা খুশিয়ে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মিশন টেস্টের কোয়েশ্চেন সহজ হয় বা কঠিন হয়, এই ধরনের একটা কথা সবসময় শোনা যায়। তো 2 ধরনের কোয়েশ্চেনের জন্য আসলে প্রিপারেশন নিতে হয়। যেমন আগে মিশন টেস্টের বুয়েটের কোয়েশ্চেন আগের সাথে আমাদের এই ব্যাচের কোয়েশ্চেনে অনেকটাই ডিফারেন্ট ছিল, তো যে কারণে সহজ কোয়েশ্চেন খুব দ্রুত আনসার করার জন্য যেমন আমাদের প্রিপেয়ার থাকতে হবে, সেরকম কঠিন কোয়েশ্চেন নিজে চিন্তা করে আনসার করার জন্য সেরকম
মেন্টালিটিটা নিয়ে পরীক্ষাতে যাওয়া উচিত। তো স্টুডেন্টের কাছে আমার এটাই বলবো যে তুমি এই ধরনের প্রিপারেশনই নিবা। আমি ওদের সাথে অনেকটাই একমত যে এইচএসসি লেভেলে অ্যাডমিশনের জন্য অনেকটাই প্রিপেয়ার থাকা উচিত। যে এইচএসসি পরে যে আসলে যে টাইমটা থাকে ওটা আসলে অ্যাডমিশন টেস্ট আসলে যে মাস্ট পড়ালেখাটা আছে ওটা আসলে আমার মনে হয় ওই দিকটা 3 মাস যথেষ্ট। এই জন্য আমি আসলে যেটা করতাম যে বুয়েটেকেও অনেকটা মানে আমার কাছে মনে হয় জন্য যে স্টাডে লেকচারটা দেয় ওটা অ্যাডমিশনের জন্য অনেক হেল্পফুল। আমি ওই ধরনের প্রিপারেশন নিতাম যে আগে থেকে এইচএসসি লেভেলে কীভাবে অ্যাডমিশনের জন্য একটু এগিয়ে থাকা যায়। আর সব অনেক সময় দেখা যায় অনেকের এইচএসসি রেজাল্টটা খারাপ আসে, তো অনেকের ফ্রাস্ট্রেট হয়ে যায় যে আমি মনে হয় অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করতে পারবো না। তো এই ধরনের কিছু মনে হয় এই ধরনের মেন্টালিটি না রেখে নিজের ইচ্ছাটাকে মানে নিজের ইচ্ছা অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত। আর শুধু যে কোনো একটা ধরেন আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি এই জন্য শুধু ইঞ্জিনিয়ারিং এর পড়ালেখা করবো এই ধরনের মেন্টালিটি না রেখে ভার্সিটি বা এই ধরনের ভার্সিটির পাশাপাশি ভার্সিটির প্রিপারেশন নেওয়া উচিত। আবার যাদের মেডিকেল প্রিপারেশন এর পাশাপাশি ভার্সিটিটাও রাখা উচিত যে যাতে মানে একটা না হলে আর একটা অপশন থাকে। এটাই বলবো যে এইচএসসি লেভেল থেকে আসলে এসব মানে কি ব্যাপারে আমার ইচ্ছাটা কি, আমার কোন লেভেলে যেতে চাই বা কোন লাইনে যেতে চাই এই ধরনের ডিসিশনগুলো নিয়ে রাখা উচিত। এক্ষেত্রে মায়ের সাথে আমি কিছু দিই সব থেকে ছোটাছুটি করে অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। আমি নিজে বিলিভ করি সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক করলে শুধু ভার্সিটি অ্যাডমিশনের জন্য না, যে কোনো একটা সাকসেসটা অ্যাচিভ করা যায় স্মার্ট ওয়ার্কের। আমি নিজের ক্ষেত্রে বলতে গেলে আমার ম্যাক্সিমাম প্রিপারেশন এইচএসসি আগেই ছিল। এইচএসসি পরের 3 মাস অ্যাকচুয়ালি একটু বেশি পাওয়া যায়, কারণ 4 থেকে 5 মাসের মতো পাওয়া যায়। তবে সেটা ম্যাক্সিমাম টাইম যেমন এইচএসসি রেজাল্ট দেয় সেই টাইমে কিছুটা আলাদা টাইম বেশি করলাম, তো অ্যাকচুয়ালি পুরো টাইমটা পাওয়া যায় না। তো এইচএসসির আগেই পুরো প্রিপারেশন না হলেও মোটামুটি 70% প্রিপারেশন নিয়ে রাখা উচিত। আমার মতে 3 মাস যথেষ্ট না, যদিও পড়ালেখা যা বুঝিয়ে নেওয়ার জন্য। সো আমাদের কাজটা করতে হয়েছিল এইচএসসি। আর অ্যাডমিশন যদি একটা স্টুডেন্ট একটা সুবিধা হচ্ছে কি না আইসিটি নেই বাংলা করতে নেই সেসব অতিরিক্ত চাপটা নিতে হয় না। সো মানে নিজের ক্রিয়েটিভ অর্ডারটা রেডি করতে আর প্রেশার এত আসে না, আমার পর যদিও পড়া যখন থাকে না সেজন্য প্রেশারটা আসে না। আপনি তুমি যেটা বলছো স্মার্ট ওয়ার্ক অবশ্যই যেটা করছি আমাকে এত জায়গায় চলাতে হয় না, নিজের কাজটাই এক্স্যাক্টলি। আর ওদের কথা মতো সামনে করতে গেলে অ্যাকচুয়ালি আমরা যেটা চিন্তা করি এইচএসসি পড়া একটা ডিফারেন্ট পড়াশোনা, বোর্ড এক্সামের পড়াশোনাটা ডিফারেন্ট, অ্যাডমিশন টেস্টের পড়াশোনাটা ডিফারেন্ট, এরকম ধ্যান ধারণা অনেক মানুষের বেশি থাকে। সেজন্য অনেক স্টুডেন্টের এই ধারণা থাকে যে অ্যাডমিশনের পড়াশোনা অনেক ডিফারেন্ট, আমরা এই কোচিংয়ে মনে হয় ডিফারেন্ট কিছু পড়াবো। অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা না। আমরা এইচএসসিতে যা করবো আমার মধ্যে নতুন কিছু না করে অ্যাডমিশন টেস্টে আমি যা আগে করছি সেটাকে নতুন করে ঝালাই করা উচিত না। ভলিউম না বাড়াই, ভলিউম কমায় রেখে একই জিনিস বারবার করা, যেন আমি টাইমিংটাকে স্মার্টলি হ্যান্ডেল করতে পারি। আমি যেটা বুঝি যে অ্যাডমিশন টেস্টে সবচেয়ে ভাইটাল ওয়ার্কটা হচ্ছে টাইমিং, ঠিক না? সবাই কিন্তু কম বেশি পারে, অ্যাকচুয়ালি টাইমিং এর ক্ষেত্রে সবাই পিছিয়ে যায়। কেউ বেশি অ্যান্সার করতে হচ্ছে, কেউ কম অ্যান্সার করতে হচ্ছে, তার মানে আমার ওয়ার্কটা করতে টাইম নেই। তো আমি চিন্তা করি কি অ্যাডমিশন এইচএসসির আগে আমার পড়াশোনা সব শেষ হবে, আর বাকি 3 মাস আমি খালি টাইমিং নিয়ে কাজ করবো। আমার টাইমিংটা কীভাবে ডেভেলপ করবো, এই যে ও বললো সহজ কোয়েশ্চেন হলে আমাকে অ্যান্সার করতে হবে বেশি, যেমন এবার 55টা নিচে অ্যান্সার করে করছে এরকম সেগুলো 80 নিয়ে যাচ্ছে, মানে এরকম টাইপের। তাহলে 60টাতে 55টা অ্যান্সার করে মানে অনেক টাইমিং নিয়ে ব্যাপার, এই টাইমিংটা ডেভেলপ করতে হবে। ভর্তি পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে অনুভূতিটা কেমন, বা কোন পরীক্ষার রেজাল্টের পেছনে বেশি টেনশন ছিল, খুশিটা বেশি লাগছে কখন, এই অনুভূতিগুলো কেমন ছিল? ফার্স্টে আমার চুয়েটের রেজাল্ট যখন দিয়েছিল তখন সেটা পাওয়ার পর তো রিল্যাক্স হয়েছে। যেদিন বুয়েটের রেজাল্ট দিয়েছে আমি তখন সিলেটে চাষে বুয়েটে গিয়েছিলাম। সো হোটেলে আমার স্যার আমাকে ফোন করে জানাইছে যে বুয়েটে 384 হয়েছে। ফার্স্টে আমার বিশ্বাস হয় নাই যে আমি ঠিকছি, আমার পরের দিন পর্যন্ত মানে পরের দিন পুরো দিনটাই বিশ্বাস হয়নি। এরপর যখন বন্ধুদের থেকে শুনতেছি যে আসছি এরপর বিশ্বাস হয়ে গেছে। আজকে মানে বুয়েটটা মানে অনুভূতিটা ভালো, অনুভূতিটা পরে আসছে আর কি। প্রথম অ্যাকচুয়ালি প্রথমে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়ে আবার সিলেক্ট করা হয়েছে
মোটামুটি স্থগিত করলো, এটা নিশ্চিত ছিল যে হয়তো 200-300 কাছাকাছি থাকবো। তো এই কারণে এরপর আর খুব বেশি টেনশন হয়নি। তারপর চুয়েটের রেজাল্ট পেলাম, তখন আমি বাসে ছিলাম, দিদির বাসায় গিয়েছিলাম, আমাকে আসছিলাম। তো দিদি বাসায় ছিল, তো প্রথমে রেজাল্ট পেয়ে দিদিকে জানাইনি, আগে প্রথমে ফোন করেছি মা বাবাকে, ওদেরকে জানিয়ে ওদের সাথে কথা বলতে তো দিদি জেনে গেছে। এইটাই চুয়েটের রেজাল্ট পেয়ে খুব খুশি ছিল সবাই। এরপর বুয়েটের রেজাল্ট এরকম আচমকা দিয়ে দিল রাতে, হঠাৎ রাতের 10টা কি 10:30টার মতো ওই সময় ফেসবুকে ঢুকে দেখি কেউ কেউ রেজাল্ট পেয়ে গেছে। তখন দেখলাম, দেখে প্রথম আমার নাম দিয়ে সার্চ করেছি, সার্চ করে দেখলাম 367। সেটা প্রথমে বিশ্বাস হয়নি, তাও বাবাকে ফোন করেছি, আরও 2-3 বার দেখলাম আসলে 367। ভালো, এরপর অনুভূতিটা ভালো, ওই রাতটা খুব ভালো কেটেছে। আর মানে খুব আনন্দে ছিলাম, এই কারণে রাতে ঘুম হয়নি। অনেক দিনের পরিশ্রম। মানে আমি আসলে অনেকগুলো তো পরীক্ষা দিয়েছিলাম, তো মেডিকেলের রেজাল্ট সবার আগে আসছিল, তো মেডিকেলে যেহেতু চলে আসছিলাম, তো অনেকটাই রিল্যাক্স ছিলাম। তবে বুয়েটে পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারছিলাম যে পরীক্ষা অনেক খারাপ হয়েছে, তো ওটা নিয়ে একটু টেনশন ছিল। তবে চুয়েটেও রেজাল্ট ভালো আসছে, এরপর অনেকটাই ভাবছি যে বুয়েট আসবে না। তবে যখন বুয়েটের রেজাল্ট তখন দেখলাম যে আমার পজিশন আসছে, তখন অনেকটা মানে বেশি ভালো লাগে না, যেহেতু পজিশন তো ভালো আসে নাই। তারপরে মোটামুটি এই জিনিসটা আমার হয়েছিল, মানে ভাইকে বলছিলাম জানি, মানে আমার কেন জানি মনে হয়েছিল আমি চান্স পাবো না, কারণ এবছর প্রশ্নটা তুলনামূলক গত 2-3 বছরের তুলনায় কঠিন ছিল। আর বিশেষ করে চুয়েটের প্রশ্নটা খুব সহজ হয়েছিল, ওখানে তো সবাই খুব অনেক বেশি আনসার করছে। তো এই কারণে ভাবছিলাম বুয়েটে হয়তো আসবে না, কারণ বুয়েটে অত বেশি আনসার করতে পারিনি। পরে এটা আমার একটা খুশি যে আমার হবে না মনে হয়েছে, কিন্তু হয়ে গেছে না। হ্যাঁ, আমাদের সময় সকালবেলা রেজাল্ট ছিল, তো আমি তো দৌড়ে বাসায় গেছি খুশিতে নাচি, ঠিক আছে। যখন রেজাল্টটা পাইছি আমারও মনে হয়েছে আসবে না। দিবা রেজাল্ট যখন ভালো হয় তখন অনুভূতি অবশ্যই ভালো হয়, আর তখন নিজের রিয়েকশন থেকে ফ্যামিলি মেম্বারদের রিয়েকশনগুলো বেশি বোঝা যায়, বা আমাদের চেয়ে বেশি খুশি হয়ে যায়। আমরা তখন কি রিয়েকশন দিব কনফিউজ থাকি, বাট ওদের রিয়েকশন খুব বেশি ভালো হয়। আর সবার আগে যেটা রেজাল্ট পাবলিশ হয়েছিল ঢাকা ভার্সিটি, তো এর আগে টেনশনটা অবশ্যই বেশি, কারণ ঢাকা ভার্সিটির রেজাল্টটা দিনে বেলা ছিল, সকাল থেকে উঠেই পেয়ে পাইছিলাম জাস্ট রেজাল্ট, তো প্রিপারেশন ওখান থেকে শুরু হয়ে গেছে। আর টেনশন একটা থাকে কারণ এটা ফার্স্ট রেজাল্ট, এখানে যদি কিছুটা চান্স পাই, একটা জায়গা নিশ্চিত হয়, তাহলে কিছুটা রিল্যাক্স থাকা যায়। তো ঢাকা ভার্সিটির রেজাল্টের আগে বেশি নার্ভাস ছিলাম, তারপর রেজাল্টে একটু ঝামেলাও হয়েছিল। তো চুয়েটের আগে রেজাল্টের আগেও টেনশনে ছিলাম, বাট চুয়েটে যখন মোটামুটি 61 ছিল, বুঝছি যে ফার্স্ট ইয়ার পাবো, তো তখন কমপ্লিটলি রেডি ছিলাম। আর বুয়েটের রেজাল্ট তো হঠাৎ চলে আসে, এটা মানুষজনই বেশি বলে, নিজেরা দেখানোর সুযোগ থাকে না। বইটা অবশ্য ম্যান্ডেটরি, যদিও স্বাভাবিক একটু কষ্ট লাগে, কারণ বুয়েট এডমিশন নিয়ে পড়ালেখা শুরু হয় মানে অ্যাডমিশনের জন্য। তারপরেও ওয়েটিংয়ে কিছু এখনো আশা আছে, আর ওয়েটিংয়ে হ্যাঁ, অনুভূতিটা তো অবশ্যই অনেক ভালো ছিল, অবশ্যই ভালো থাকারই কথা, যে কারণেই ভালো লাগবে। আমার রেজাল্টটাও প্রথম আমি দেখতে পারি নাই, আমার কাজিন আমাকে বললো যে তোমার রোল নাম্বার কত বলো, আমি বলছি না কেন, তাদের কি বুয়েটের রেজাল্ট দেবে, বলছি না দিয়ে ফেলছে। তারপরে বলছে তোমার রোল, ও আগে দেখে ফেলছে, দেখে আমাকে পরে বলতেছে যে তোমার স্ক্রিনশট পাঠিয়েছে, বলছে তোমার রেজাল্ট। আমি তখন লিটারালি আমি কান্না করছিলাম অনেক, আমার কান্না দেখে তো আম্মু কান্না করতেছে। আসলে তখন ফ্যামিলি মেম্বারদের রিঅ্যাকশনটাও যেটা বললো, সেটা আসলেই মানে আজীবন মনে রাখার মতো। যে আমি যখন আমার রিলেটিভদেরকে আস্তে আস্তে বলছিলাম, আমার কাকা বলছে আমি তো মা তো খুশিতে অনেক আত্মহারা হয়ে গেছি, এরকম বলতেছে সবাই। এই কথাগুলো শুনলে অত ভালো লাগে, মনে হয় যেন যে আমি এতটা কষ্ট করলাম 2 বছর ধরে, যে যার পিছনে ছুটলাম, যে 2 পর পাওয়ার পরে আমার যেটা যখন দেখি যে অন্যরা বেশি খুশি হয়েছে, তখন আসলে অনেক ভালো লাগে যে আমার কারণে অন্যরা হাসতেছে, আমার কারণে অন্যরা খুশি হয়েছে, আমার কারণে আমার প্রাউড ফিল করতেছে। তো এটা একটা ভালো ফিলিং আসলে, আর মানে ভাবা যায় না। আর যেদিন আসলে তোদের রেজাল্ট দিবে, আমি তো আগেই খবর পেয়ে যে আজকে রেজাল্ট হচ্ছে, আমার টেনশন আর ঘুম হয় না, খাওয়া হয় না। তোদের তো ডিফারেন্ট, আমি মনে হয় সবাই আগে নোট দিয়ে দেখছি না কি রেজাল্ট কি অবস্থা কি। এটা স্বাভাবিক, আসলে এটা অ্যাডমিশন টেস্টে তোদের যেমন চিন্তাভাবনা থাকে যে তোদের রেজাল্টে তোদের যতটা আশাকাঙ্ক্ষা থাকে, আমাদের গার্ডিয়ানদের এটা থাকে। এই জন্য অনুভূতিটা আসলে ভালো হওয়া উচিত। আচ্ছা, তো অনেকগুলো অনুভূতি নিয়ে কথা বললাম, এখন হচ্ছে তোরা আসলে জীবনে কি হতে চাস সেই অনুযায়ীটা তোদের স্বপ্ন অনুযায়ী আগাইছি, সেটা
এক একজন এখন সবাই প্রকৌশলী হবে না, সবাই তো ওই পথে আছিস। তো প্রশ্ন হচ্ছে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কেন, মানে এই স্বপ্নটা লেখার পেছনে উদ্দেশ্য মানে অনুপ্রেরণা বা ইচ্ছাটা কেন দিবা? ফার্স্টে এইচএসসি পরীক্ষার দেওয়ার পর দুটোই অপশন থাকে, একটা হচ্ছে মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং। বেসিক্যালি এটাই হয় যে মেডিকেল না ইঞ্জিনিয়ারিং। আমার আনসার এটাই হবে যে আমি মেডিকেল পছন্দ করি না, আচ্ছা ইঞ্জিনিয়ারিং করার পর কোনো ইঞ্জিনিয়ারিং করো সেটা পরের ম্যাটার, বাট মেডিকেল পছন্দ করি না সেটা ইঞ্জিনিয়ারিং হবো, এটাই first। মেডিকেল থেকে বাজার জন্য হ্যাঁ engineering বাজার choose জন্য করতে। ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ আর মেডিকেল হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম যে ওখানে যতটাই ফিজিক্স থাকবে যাই কেমিস্ট্রি থাকবে ম্যাথ টোটালি নেই। এই জিনিসটা আসলে যারা ম্যাথ পছন্দ করে এটা মানা পসিবল না, কিভাবে ম্যাথ না করে। তো ওইটাই মেইন কারণ ছিল ইঞ্জিনিয়ারিং চুজ করার। আর দিবা? আমারও যারা বললো কিছুটা সেরকমই, তবে আমার পিছনে আমার উদ্দেশ্য পিছনে একটা জিনিস কাজ করতো যে একটু মানে স্রোতের বিপরীতে যাওয়া। আমি আমার ফ্রেন্ডদেরকে যেভাবে দেখতাম যে সবাই মেডিকেলের পিছনে ছুটতেছে, আর এরকম একটা আমাদের সমাজের মধ্যে ধারণা হয়ে গেছিল যে মেয়েরাই মেডিকেলে পড়বে, ছেলেরা ইঞ্জিনিয়ারিং পড়বে। এটা অনেকে বলতো যে স্যুট করে না, এই কথাটা শুনলে রাগ হয়ে যে বলে স্যুট করে না, এই কথাটা এই রাগটা থেকেই এই জেদটা থেকেই আসলে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। সেখানে আব্বুর অনেক সাপোর্ট ছিল, আব্বুর মধ্যে একটা কাজ করতে যে সবার মেয়েরা ডাক্তার হয়, আমার মেয়ে ইঞ্জিনিয়ার হবে। এই আব্বুর অনেক ইন্সপিরেশন পাইছি, যে কারণে নিজেও ম্যাথ অনেক পছন্দ করতাম আর বায়োলজি ভালো পারতাম না, যে কারণে আমি মোটামুটি ফার্স্ট ইয়ার থেকেই মাইন্ডসেট আপ করে রাখছিলাম যে ইঞ্জিনিয়ারিংই করবো। সেই কারণেই আর কি। একটা বড় ভালো বিষয় হচ্ছে আসলে ইঞ্জিনিয়ারিং আগে তো মেডিকেলে পার্সেন্টেজটা অনেক বেশি ছিল মেয়েদের, এখন আসলে ইঞ্জিনিয়ারিং এই গুরুত্ব অনেক বেশি। তো এখন মনে হয় সোসাইটি আর বলবে আর ওয়ার্কিং ফিল্ডে গেলে একটু ঝামেলা পোহাতে হয়, মনে হয় সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। মাহি? আমার কাছে আসলে ইঞ্জিনিয়ারিংটা অনেক মানে বেশি চ্যালেঞ্জিং মনে হয়। আর বায়োলজি করতে আমাদের ভালো লাগে না, সো মেডিকেল প্রিপারেশনের জন্য বসে এক্স্যাক্টলি সবাই কিছু না কিছু থেকে বাঁচতে গিয়ে ইঞ্জিনিয়ারিংকে পাইছে না। আর প্রীতম? ইঞ্জিনিয়ারিং ইজ এ নোবেল প্রফেশন। আর আয়ন? আমার ফ্যামিলিতে আসলে সবাই ডাক্তারিটাকে পেশা হিসেবে নিয়েছে। তো আমার ফার্স্ট ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং না, আসলে আমার আর্কিটেক্ট হওয়ার ইচ্ছা ছিল। তো আমি মানে ফ্যামিলির ট্রেডিশনটা থেকে বের হতে যাচ্ছিলাম, মানে ডাক্তারি পড়বো না আমি কখনো। সো এটা থেকে আর্কিটেক্ট এখন দেখি, এখন যেহেতু ভালো একটা পজিশন আসছে, আমি আর্টকে স্কিপ করে এখন মেকানিক্যাল দিকে যেতে যাচ্ছি। আচ্ছা আরে সবাই কোনো না কোনো কিছু থেকে বাঁচতে গিয়ে হচ্ছে এই প্রফেশনটাকে বেছে নিয়েছে। তবে জুনিয়রদের জন্য একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে আসলে আমাদের দেশ হচ্ছে এখন ডেভেলপিং কান্ট্রি। তো ওইখানে একটা ডেভেলপিং কান্ট্রির সবচেয়ে আগে যে ডেভেলপমেন্টটা করতে সেটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। হ্যাঁ, এই ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি ডেভেলপ করতে অবশ্যই অনেক বেশি ইঞ্জিনিয়ার দরকার। অ্যাকচুয়ালি আমরা ওই জন্যই ইঞ্জিনিয়ার হচ্ছি, ঠিক আছে? সবাই দেশের অবকাঠামোটা ঠিক করবো। আর হ্যাঁ, এই ক্ষেত্রে যে আর একটা জিনিস দরকার সেটা হচ্ছে ডাক্তার। এটা তো আছেই, আমাদের সমাজে তো ডাক্তার হওয়ার প্রবণতা বেশি। তাহলে আমরা ওই জায়গা থেকে একটু নিজেদেরকে ডেভেলপ করে যে না, আমাদের দেশে অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ার দরকার। দেশের জন্য দেশটান থেকে আমরা সবাই ইঞ্জিনিয়ার হবো না, ঠিক আছে? 19-20-19 ভর্তি যুদ্ধে তোরা সফলতার সাথে তৈরি করছিস না, আমি বা আমরা সবাই চাই যে তোদের জুনিয়র ব্যাচ সিনিয়র ব্যাচ এখন সেকেন্ড ইয়ার টেস্ট পরীক্ষা দিচ্ছে, ওরা ভালো করুক। তো টেস্টের পর থেকে এই যে বোর্ড এক্সাম পর্যন্ত একটা বিশাল প্রিপারেটরি মানে পিরিয়ড থাকে, যেটাতে ভালো প্রিপারেশন নেওয়া যায়। ওটা কীভাবে সে করবে? ওটা করা যায় কারণ টেস্ট পরীক্ষা হচ্ছে কলেজ লাইফের আসলে একটা শেষ এক্সাম। তো মোটামুটি না, আসলে পুরাই কলেজ লাইফ থেকে বের হয়ে যাওয়া যায়। তখন টোটালি এইচএসসির জন্য পড়ার একটা সুযোগ থাকে যে আমার সামনে আর কোনো মিড টার্ম নেই, প্রিটেস্ট নেই, টেস্ট নেই, আমি ফোকাস করি আমি কীভাবে পড়বো। তো সবার নিজ পড়ার একটা স্টাইল থাকে, তো ওই অনুযায়ী পড়া উচিত, ডিটারমাইন্ড হয়ে পড়া উচিত যে এটাই শেষ করবো, এটাই শুরু করবো, এটার পরে ওভাবে ডিটারমাইন্ড থাকতে হবে যেন এইচএসসি পরীক্ষার প্রিপারেশনটা যেন আসলে 100% হয়। কারণ যদি এইচএসসি পরীক্ষার প্রিপারেশনটা ভালো হয়, ওইটা হচ্ছে যেমন এইচএসসি পরীক্ষা ভালো হয় তার সাথে সাথে অ্যাডমিশনের জন্য অনেকটা পড়া আগে রাখা যায়। কারণ এটা হচ্ছে একটা লাস্ট ফিনিশিং টাইম, যেখানে আমি যা পড়ছি 2 বছর আমি গুছাবো, গুছায় এইচএসসি পরীক্ষা দিব। আর এইচএসসি পরীক্ষা অবশ্যই এটার রেজাল্টটা অনেকটা ইম্পর্টেন্ট, একটা ফ্যাক্ট করে এটা, একদম যে করে না ওরকম না। তো এইচএসসি পরীক্ষার জন্য একটা প্রিপারেশন হচ্ছে, প্লাস অ্যাডমিশন ওটা অনেকটা, সেজন্য অবশ্যই রুটিন মেনটেন করা, অবশ্যই ডিটারমিনেশন থাকা উচিত করার জন্য। আমিও ওর সাথে একটু বলবো যে কোনো না কোনো একটা গাইডলাইনে অবশ্যই আমাদেরকে যেতে হবে। সেই গাইডলাইনের ছোটো পরীক্ষাগুলো অবশ্যই করা, ছোটো সিলেবাসে ছোটো পরীক্ষা। একটা ছোটো পরীক্ষার প্রিপারেশনটা আসলে আমাদের অনেক বেশি দরকার না? আমরা অনেকেই চিন্তা করি না বড় পরীক্ষাগুলো দিই, ছোটো পরীক্ষাগুলো মিস দিই, এটা যেন না হয়। এটা একদম স্ট্রিক্টলি করতে হবে যে ছোটো পরীক্ষাগুলো দিই। এই তোমাদের পরের ব্যাচে ছেলেপেলেদের এই ব্যাপারটা একটু মিস করতে হবে। আর যেভাবে বলবো যে
পরীক্ষা দিয়ে দিলাম, রেজাল্ট হবে এরকম একটা টাইম থাকে 1-1.5 মাসে বা 2 মাসে। এই টাইমটাতে দেখা যাচ্ছে অনেকেই ট্র্যাক থেকে সরে যায়, বা এই সময়টাতে কি করা উচিত? তুমি কি করেছো? এইচএসসি রেজাল্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটা মেন্টালি অনেকটা মানে দুর্বল করে দেয়। ভালো হলেও দেখা যায় যে ভালো হলে যেমন ভালো, কিন্তু আবার একটা নেগেটিভ একটা সাইডও আছে, যে আমার যখন এইচএসসি রেজাল্ট বেশি ভালো হয়ে যায় তখন হয়তো এরকম চিন্তা করা শুরু করে দেয় অনেকে যে আমার তো এইচএসসি সব পড়া আছে, এখন আমি একটু কম করি তাহলেও হয়তো আমি সাকসেসফুল হবো, যেহেতু একবার মিসছি। এই জিনিসটা কখনো চিন্তা করার দরকার নাই। আসলে এইচএসসি রেজাল্ট নিয়ে খুব বেশি টাইম ওয়েস্ট করাটা কখনোই কোনো ওয়াইজ আইডিয়া না। এইচএসসি রেজাল্টটা হ্যাঁ দিছে, আমার পয়েন্ট আসছে, যদি না আসে তাহলে আমি খুব ওয়াইজ একটা ডিসিশন নিব যে না এটা আমার জন্য হবে না, অন্য একটা জায়গায় সুইচ করি। আর যদি পয়েন্ট আসে তাহলে তো হয়েছে, আমি এতদিন যা প্রিপারেশন নিয়েছি এখন সেই যে ট্র্যাকে ছিলাম সেই ট্র্যাকেই আগাতে হবে, এটাই করণীয় সবার জন্য। আর এইচএসসি রেজাল্ট নিয়ে খুব বেশি টাইম ওয়েস্ট করা রেজাল্টের আগে বা রেজাল্টের পরে কোনোটাই ঠিক না। রেজাল্ট হবে, আমার রেজাল্ট যাই হোক সেটা নিয়ে আমি স্যাটিসফাইড থাকবো এবং সেই অনুযায়ী ডিসিশন নিয়ে আমি যে ট্র্যাকে ছিলাম সেই ট্র্যাকেই সামনে এগিয়ে যাবো, এটাই করণীয় হওয়া উচিত। তো আমারও একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের রেজাল্টের আগে যে টাইমটা আছে, আমি তো জানি না রেজাল্ট কি হবে, ওই অনুযায়ী সুইচ করতে তো এখন পারবো না। আমি মেন্টালি রেডি থাকবো যে আমার পরীক্ষাটা কেমন হয়েছে, ওইভাবে একটা প্রি ডিসিশন নিতে হবে যে আমার পরীক্ষা এরকম হয়েছে, মনে হয় আমি এটা পরীক্ষা দিতে পারবো। তো ওই অনুযায়ী এই 2 মাস আমার মধ্যে পরীক্ষা দেওয়ার পরই 2-3 দিন সর্বোচ্চ গ্যাপ দেয়, যে করে পড়াশোনা শুরু করে দেওয়া উচিত, কারণ নাহলে তো তুমি আবার ফ্লোটা হারাবা। এই ফ্লোটা যেন থাকে, টেস্টের পর থেকে যে ফ্লোটা থাকে ওটা যেন একদম অ্যাডমিশন টেস্টের শেষ পরীক্ষাটা দিয়ে শেষ হয়, ঠিক আছে? এই ফ্লোটা রাখবো। আর তোর ক্ষেত্রেও সেম কোয়েশ্চেন, যে আসলে রেজাল্ট হওয়ার পর অনেকগুলো বিষয় ফ্যাক্ট করে, আমি এখন মার্কস বা পয়েন্ট পাচ্ছি কিনা, বা কোনখানে পরীক্ষা দিলে বা কিসের জন্য প্রিপারেশন নিলে আমার জন্য ভালো হয়, এই ব্যাপারটা তখনই ডিসিশন নেওয়া উচিত। কি মানে সময়, এটাতে কতটুকু সময় দেওয়া উচিত তোর মতে? সো আমার আসলে মেইনলি পরীক্ষা হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর আমি চেঞ্জ করতে পারি না। সো চিন্তা করার টাইম খরচ করার আমার দরকারটা পড়ে না আর কি। আমার নিজের ক্ষেত্রে যা হয়েছিল, আমার এইচএসসি পরীক্ষায় ফিজিক্স সেকেন্ড পেপারটা খুব খারাপ হয়েছিল। সো আমি সেটা নিয়ে চিন্তায় ছিলাম যে আসলে কি বুয়েটে পরীক্ষা দিতে পারবো, কারণ আমার মেইন টার্গেট ছিল যে আমার ইঞ্জিনিয়ারিং লাইন যেতে হবে। সো আমি খুব কথা ছিলাম আর কি এইচএসসি পরীক্ষা দেওয়ার পর, কিন্তু মানে আমার যেসব স্যারের কাছে বসছি বা ভাইয়াদের কাছে বসছি তারা আমাকে অনেক হেল্প করছে, যেটা আমার ওঠার জন্য এই ডিপ্রেশনটা থেকে। সো আমি কভার করতে পারছি আর কি। সো তোমাদেরকেও সেটা বলবো আর কি, যে ডিপ্রেশনটা কাটাই, মানে ডিপ্রেশনকে সাইডে রেখে তোমরা নিজেদের পথে এগিয়ে যাবে। আসলে ওরা টেস্টের পর থেকে যেহেতু মানে কীভাবে প্রিপারেশন নেবে সেটা বলা শুরু করছে, কিন্তু এর আগে তো একটা বিশাল ফেজ থাকে। অ্যাকচুয়ালি মেইন ফেজে এর আগে থাকে পুরো 1.5 বছর, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে প্রিটেস্ট করতে হবে। এই সময়টাতে যারা ফার্স্ট ইয়ার উঠে, স্বাভাবিক 9-10-এর একটা ছোটো বন্দি থেকে বিশাল একটা বন্দিতে যায়, পড়াশোনা বাড়ে। এই সময়টা কীভাবে সে পড়াশোনাটা করবে? ফার্স্ট ইয়ার তো অনেকের মনে হয় যে এটা মহাসমুদ্রে দিয়ে নদী থেকে মহাসমুদ্রে দিয়ে করছে, এই সময়টা কী করবে? ফার্স্ট ইয়ারের প্রিপারেশনটা কেমন পৌঁছে? আমার আসলে এক্ষেত্রে ফ্রাস্ট্রেটেড না হয়, আসলে বিষয়গুলো জানা উচিত যে এইচএসসিতে কি ধরনের কোশ্চেন হয় বা অ্যাডমিশনের কি ধরনের কোশ্চেন হয়, এই বিষয়গুলো জেনে আসা উচিত। অত বেশি পড়ার প্রেশার না নিয়ে, যে দিনের পড়াটা ডেইলি শেষ করে ফেললে তাদের ক্ষেত্রে বেশি প্রেশার হয় না। আর আমার মনে হয় ইন্টারমিডিয়েট ওঠার পরই আসলে ডিসিশন নেওয়া উচিত যে কোন লাইনে যাবে, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল। আর ওই অনুযায়ী যে অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো কিরকম হয় এটা দেখে যদি মানে এই সম্পর্কে আইডিয়াটা নিতে পারে, এবং এইচএসসি যদি এইচএসসির কোশ্চেনগুলো দেখে যদি আইডিয়া নিতে পারে যে কী ধরনের কোশ্চেন, এবং ওই অনুযায়ী যদি প্রিপারেশনটা শুরু করে, তাহলে এক্ষেত্রে আমার মনে হয় অনেকটা এটা হেল্পফুল হয়। আর ফার্স্ট ইয়ারে আসলে পড়াশোনা আমার মনে হয় না অত বেশি প্রেশার নেওয়া উচিত, অত বেশি প্রেশার থাকে না, যদিও পড়াশোনা অনেক বেশি থাকে। আর আমার মনে হয় যে ফার্স্ট ইয়ারের যে পড়াশোনাটা, এটা পড়াটা ডেইলি যদি ক্লিয়ার করে রাখা যায় তাহলে আর অত বেশি ওটা প্রেশার মনে হয় না। আর এক্ষেত্রে আমার মনে হয় যে আমি ফার্স্ট ইয়ার থেকে আসলে বুয়েটেকের স্টুডেন্ট ছিলাম, আর এক্ষেত্রে বুয়েটেক অনেক হেল্প করেছিল আমাকে, যে বিষয়গুলো জানা, যে এইচএসসি বা অ্যাডমিশন টেস্টের যে আসলে যে ফিল্ড সম্পর্কে জানার ক্ষেত্রে বুয়েটেক আসলে আমাকে হেল্প করেছিল। আমিও বলবো যে জুনিয়রদেরকে ফার্স্ট ইয়ারের থেকে আসলে বিষয়গুলো সব কিছু সম্পর্কে, ফিল্ডের সম্পর্কে জেনে এই অনুযায়ী প্রিপারেশন নেওয়া উচিত, এবং ডেইলি পড়াটা ডেইলি শেষ করে তারপরে অত বেশি প্রেশার না নিয়ে আগানো উচিত। আচ্ছা প্রীতম? আমিও ওর কথার সাথে একমত, তবে অনেকের ক্ষেত্রে যে এটা হয় মানে প্রথমে গিয়ে সিলেবাস অ্যাকচুয়ালি বুঝতে পারে না। মানে অ্যাকচুয়ালি আমি মানে বইয়ের কোন অংশটা পড়বো, পুরো বই তো হয়তো পুরো বই সিলেবাস আছে বা কিন্তু পুরো বই হয়তো সবকিছু খুঁটিনাটি করতে হয় না।
কিছু ইম্পর্টেন্ট টপিক থাকে, তো ওই জায়গাটাতেই বলতে গেলে বেশি অংশটা, মানে ওখান থেকেই ঘুরে ফিরে প্রশ্ন হয়। তো এই ব্যাপারটা জানার ক্ষেত্রে আমি বইটেক থেকে যথেষ্ট পেয়েছি, বা আমি অন্যান্য যেসব স্যারের কাছে পড়েছি সবার কাছ থেকেই মোটামুটি হেল্প পেয়েছি। তোমাদের হচ্ছে এসএসসি একটা বন্ধ হয়েছে, কিভাবে কাটাইছে জানি না, তবে এখন এই বন্ধটা অনেক বড়, হয়তো 3-4 মাস। এই বন্ধে অনেকদিন, এখন তো অনেকদিন বন্ধ হয়ে গেছিস, বন্ধে কি করছিস বা কি করবি? আচ্ছা, আপাতত তো প্রথম একটা মাসে আমার মনে হয় যে আমি কোনো প্ল্যান রাখবো না, আর কারো রাখা উচিত না, কারণ গত 3 বছরে যা যা কম্প্রোমাইজ করছিলাম যে একটা টাইমে ঘুম থেকে উঠতে হবে, টাইমে ঘুমাইতে হবে, এখন একটু এগুলো ফ্রিডম দেওয়া উচিত। এখন কি ঘুমানো যাবে না, যখন ইচ্ছা তখন উঠবো, যখন ইচ্ছা তখন ঘুমাবো। অ্যাটলিস্ট এই ফার্স্ট একটা মাস হচ্ছে একদম খুবই ফ্রিলি জীবনযাপন করা উচিত। প্ল্যান অনেকের অনেক রকম থাকে, আমারও হয়তো আছে যে প্রোগ্রামিং ক্লাস করবো, হয়তো একটা ছিল গিটার টিটার শিখবো, একদম অনেক কিছু আমাকে ইচ্ছা থাকে। হ্যাঁ, এগুলো করবো, বাট নেক্সট মান্থ থেকে করা যায়, বাট ফার্স্ট একটা মাস কিছু করবো না। আর যদি কারোর কোনো জুনিয়রদের আশেপাশে অনেক জুনিয়র থাকে, যদি কারোর কোনো হেল্প দরকার হয় অবশ্যই করবো, কারণ এখন একদম ফ্রি আছি, তো ফ্রিলি হেল্প করবো। আর ওইটাই, আর কিন্তু ফার্স্ট একটা সবার আগে প্রায়োরিটি এটাই যে আমার কোনো জন্য ডিস্টার্ব না হয়, শান্তি নিয়ে দেবা। হ্যাঁ, আমারও এই 1 মাসে তো ঘুমিয়ে হচ্ছে, ঘুমের প্রতি সবচেয়ে বেশি প্রায়োরিটি ছিল যে আগে ঘুমাইতে হবে, তারপর টাইম থাকলে অন্য কিছু করবো। যেহেতু আপনি খুবই ঘুম ডিপ্রাইভড ছিলাম, এখন অনেক বড় চান্স পাইছি, তো হ্যাঁ ঘুমাবো, যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ। এতদিন যেমন চিন্তা করতাম যে দিনটাকে খুবই ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, খুবই ইউজফুল কোনো কাজ করতে হবে, এখন কিছুদিন এটা চিন্তা না করি। এখন চিন্তা করবো যে আচ্ছা দেখি না, আমি যত ইউজলেস কাজ করতে পারি তাই করে আমি ফিরে কাটাই থাকি। যেমন আমি যতক্ষণ ফ্রি থাকি, যতক্ষণ জেগে থাকি, কোনো মুভি দেখতে পারি, গান শুনতে পারি। যেহেতু প্রথম ছুটিটা অনেক লম্বা, সেজন্য প্রথম একটা মাস আমি আনপ্ল্যান্ড খুবই কাটাতে চাই। পরে চিন্তা করছি যে যেহেতু প্রোগ্রামিংটা ইনলাইন করার জন্য খুবই দরকার হবে, যে সাবজেক্টেই করি না কেন, সেজন্য বুয়েটের প্রোগ্রামিং ক্লাসটা করবো, এটা অবশ্যই আমি ইনলাইন করার জন্য হেল্প করবে। আর এটা ছাড়াও আরো বিভিন্ন ইউটিউবে শেখানোর ভিডিও অনেক কিছুই আছে, আমার নিজের ইন্টারেস্টেড যেখানে সেই ফিড অনুযায়ী আমি বিভিন্ন ভিডিও দেখতে পারি, ভিডিও দেখে দিন কাটাতে পারি, বা আমি মুভি দেখতে পারি। আর সেই সাথে যে প্রোগ্রামিং যে ক্লাসটা করে যাচ্ছি সেটা বাসায় অনেকক্ষণ প্র্যাকটিস করতে পারি। আর সেই সাথে হয়তো আমি সামনে অনেক ডিফারেন্ট একটা লাইফ করে যাবো, বড় একটা ইউনিভার্সিটিতে, সেটা আমি নিজেকে কিছুটা প্রিপেয়ার করতে পারি, যেহেতু সিনিয়রদের সাথে ডিসকাস করে যে কীভাবে যাবে এরপর, এই ধরনের চিন্তা ভাবনা করেও আসলে ছুটিটাকে কাটিয়ে ফেলা যাবে। আচ্ছা, তোরা কেউ ট্যুরের ব্যাপারে কথা বলছিস? আমার সেন্ট মার্টিন যাওয়ার প্ল্যান আছে ডিসেম্বরের 3 তারিখ থেকে 5 দিন, সেন্ট মার্টিন থেকে কক্সবাজার। আর এখন মোটামুটি সি বিচ টিভি সব চিটাং মোটামুটি ঘোরা গেল, আর ভর্তি হয়ে গেছে সময়তে প্রায় ঘুরে গেল, খুলনা, রাজশাহী, সিলেট 3টে জায়গায় মোটামুটি ঘোরা গেছে। এখন প্ল্যান ঘরে বসে আর্ট করতেছি, আর গিটারটা নতুন মানে শিখলাম, নতুন করে শিখতেছি, এখনো বিগিনার আমি। আর মা আমাকে করে জোর করে রাখা ঠিক আছে, হচ্ছে টাইমে কাজে লাগবে বলে আর কি। যদি ইচ্ছা নাই শিখাতে, তাও মানে মার জোর করে ভালো শিখেছেন। তারপর আমি অ্যাকচুয়ালি মঙ্গলা কাটাচ্ছি, মুভি দেখে বা মিউজিক এসব করে। আর পাশাপাশি বুয়েটেক এন্টারটেইনমেন্টসের যে প্রোগ্রামিং ক্লাসটা সেটা করছি। আমার অ্যাকচুয়ালি করতে গেলে ক্লাস 10 থেকেই প্রোগ্রামিং ইন্টারেস্ট ছিল, তখন কিছুটা শুরু করেছিলাম, মাঝখানে ইন্টারভিউ হয়তো বা একাডেমিক ভাবে মানে আইসিটি করতে হয় এই কারণে করেছি, বাট সেটা দিয়ে খুব বেশি আর যায়নি। এখন আবার সব নতুন করে শুরু করতেছি, শুধু প্রোগ্রামিং না, প্রোগ্রামিংয়ের পাশাপাশি ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্টও করা আসবে, আপাতত ডিজাইনিং আর গ্রাফিক্স ডিজাইনিং এই 3টা বিষয়ে ইন্টারেস্ট আছে। আসলে এই 2 বছর আসলে যেসব কাজ করা অনেক ইচ্ছা ছিল কিন্তু করতে পারি নাই, স্যাক্রিফাইস করছি, ওগুলো এখন করার চেষ্টা করতেছি। আর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি হচ্ছে। আর আমারও আসলে ইচ্ছা আছে যে যে ফিল্ডে যাবো, আমি ওই ফিল্ডের কিছু কাজ সম্পর্কে আগে আইডিয়া রাখা এবং ওগুলো শেখার চেষ্টা করা। ভালো। তোমাদের উদ্দেশ্যে বলা যে যাদের ছুটিটা আছে, এই ছুটিতে আসলে ওই যেটা বলবো, ঘুমের কোনো প্ল্যান থাকবে না, সকাল ওঠার কোনো প্ল্যান থাকবে না, আর বন্ধু বান্ধব মিলে সবাই একটু ট্যুর দিব, আড্ডা দিব। আর পাশাপাশি যেহেতু আসলে অনেক টাইম পাওয়া যায়, একটু এইসব মানে ডিস্ট্রাকটিভ কাজের পাশাপাশি ডিস্ট্রাকটিভ কাজ করবো, যেমন ওরা গিটার শিখতেছে, এরকম প্রোগ্রামিং আর বইয়ের গ্রাফিক্সের প্রোগ্রামিংয়ের ক্লাসগুলো চলে আসতে পারো। এখানে বেশ ডিজাইনিং থেকে শুরু করে সব কিছু ভালো মতো শেখানো হবে। এটা হচ্ছে
পাশাপাশি রাখতে পারে, আর সাথে ভালো করে টুর দেওয়ার একটা বিষয়। তো এখানে আসলে আমরা যে 5-6 জন বসে আছি সবাই আসলে সকল মানুষ যে মানুষজনের চোখে, কিন্তু এটা ছাড়া একটা অন্ধকার সাইড আছে। যেহেতু আমি বৈদিক একাডেমিক্সের সাথে আছি, আমার অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, এদের মধ্যে 20% বা 25% বা 30% ছেলে পেলে খুব ভালো করছে, বাট বাকি 60% ছেলে পেলে দেখা যাচ্ছে সফল হতে পারে নাই। তো এদের জন্য আমাদের প্যারেন্টিং সিস্টেমে বা আশেপাশে মানুষজন এদের লাইফটাকে ডিল করে দিচ্ছে। এই ব্যাপারটা থেকে আমরা যতটুকু পারি এই ছেলেপেলেগুলোকে একটু সাহায্য করি, যেহেতু ওরাই সবচেয়ে বেশি ডিপ্রেশনে আছে। ওদের আশেপাশে বন্ধু বান্ধবগুলো ভালো মানুষের ভালো বন্ধু, যে পুরোনো চেহারাগুলো সব ভালো ভালো জায়গায় চলে গেছে, বাট ও যাইতে পারেনি, বাট থেমে গেছে ওর জীবনটা, তাহলে ও সবচেয়ে বেশি ডিপ্রেসড। আমরা আশেপাশে থেকে যে মানুষগুলো আছি তারা যেন ওদের এই ডিপ্রেশনটাকে না বাড়ে, আর আমরা যে কজন আছি তারাও যেন এই বন্ধু বান্ধবগুলোকে একটু দেখি। আমি তো জানি এই ছেলেটা টিকে নেই, তাহলে ওর পজিশনটা না জিজ্ঞেস করি, বা ফ্যামিলির আদার্স মা বাবাকেও যেন বলি যে ওই আন্টির ছেলে টিকে নেই, আন্টিকে কিছু বলিও না। এটা হচ্ছে আমাদের দিক থেকে একটা মানে হেল্প থাকবে। আর আমিও বা আমাদের সবাইকে বলি যে যারা তোমার স্টুডেন্টরা আছে যারা টিকে নেই, আসলে জীবন এখানে থেমে থাকবে না, হ্যাঁ এখন অনেক কিছু বাকি আছে। হ্যাঁ ওরা হয়তো তোমার কোম্পানির একজন বেতন কম থেকে কোম্পানির মালিক, ঠিক আছে? এইটুকুই। আর বৈরিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।